আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোয়াড জোটে যোগদান নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া জবাব পররাষ্ট্রমন্ত্রী। টিকার জন্য চীন ও রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত হয়নি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভোগান্তি সঙ্গী করেই ঢাকা ছাড়ছে মানুষ। শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল। দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক নিখোঁজ। দেশে করোনায় মৃত্যু 12,000 ছাড়ালো। ঈদের জামাত উন্মুক্ত স্থানে করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদ যাত্রার কারণে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। এখনো ক্রিটিক্যাল কন্ডিশনে খালেদা জিয়া, জানিয়েছেন মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়া অমানবিক। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পিবিআই। কাল তোলা হবে আদালতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, কোনো জোটে যোগ দেয়া না দেয়া নিয়ে আগ বাড়িয়ে কেউ কিছু বললে তাতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশই ঠিক করবে। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, রাশিয়া বা চীন কোনো দেশের সঙ্গে টিকার ব্যাপারে এখনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। তবে জুন জুলাই থেকে চীন থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। সোমবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ অংশ নিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে পারে। It will substantially damage our bilateral relationship. একদিন পর চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি। ন্যাচারালি তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করেন, তারা হয়তো এটা চায় না, তারা বক্তব্য বলবেন। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচও করে নাই। হ্যাঁ, এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। আমরা এটারে খুব একটা উনি বলেছেন ফাইন, দ্যাটস মাচ, এটা নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণের স্বার্থে সরকার পররাষ্ট্রনীতি ঠিক করে, অন্য কারো কথায় নয়। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি। তবে হ্যাঁ, যে কোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে, আমরা সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, কিন্তু আমরা কি কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্যে আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। ওনারা যাই বলতে পারেন। এবং চীন থেকে টিকা সংগ্রহে বিলম্ব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে টিকা ট্রায়াল করতে চেয়েছিল দেশটি, কিন্তু খরচের কিছু অংশ চাওয়ায় সে অনুমতি দেওয়া হয়নি। আমরা চায়নার কাছে তো আমরা ডিমান্ডের কথা আমাদের আইডিয়াও দিয়েছি, এগ্রিমেন্টগুলো সই হচ্ছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা ডিসেম্বর বললেও তার আগেই আমরা দেওয়ার চেষ্টা করব, এই কথাটাও বলেছে। আমরা তো সেই কথাগুলোই আপনাদেরকে জানাচ্ছি। তা আমরা আশা করি ডিসেম্বরের আগে আমরা পাবো। আর রাশনটাও কিছু ফিনিশ প্রোডাক্ট, ফিনিশড ভ্যাকসিন হয়তো ডিসেম্বরের অনেক আগে আমরা পেয়ে যাব। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্রের হাতে উপহার হিসেবে 5,000 রেমডেসিভির, পিপিই, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। লকডাউন উপেক্ষা করে ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে যাওয়া অব্যাহত রয়েছে ঘরমুখো মানুষের। দূরপাল্লার বাস না থাকায় দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল চড়ে বাড়ি যাচ্ছেন সবাই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীরা বলছেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতেই এই দুর্ভোগ ও ভোগান্তির যাত্রা। মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিতে রাজধানীর সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, কিন্তু ঘরমুখো মানুষের ঈদযাত্রা থেমে নেই। সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ এসবের তোয়াক্কা না করেই মানুষ শহর থেকে গ্রাম অভিমুখে ছুটছে। পথে কাঙ্ক্ষিত গন্তব্যের বাহন পাওয়া যাবে কিনা তারও নিশ্চয়তা নেই। তারপরেও পরিবার পরিজন নিয়ে ছুটছেন তারা। সবাই কিন্তু বাসায় যাচ্ছে ঠিকই, কিন্তু দেখেন হ্যাসেলটা সবারই হচ্ছে। বুঝতে পারি না যে এতটা ভোগান্তিতে পড়বো। যদি বুঝতাম তাহলে বের হতাম না। আল্লাহ নিয়ে আইতে বাড়ি যাইতে পারমু, আর যদি আল্লাহ না লেয় তাহলে পারবো না।
দূরপাল্লার বাস বন্ধ থাকলেও সকাল থেকেই রাজধানীর গাবতলী এলাকায় আসতে থাকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। আসেন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকার মানুষও কাঙ্ক্ষিত বাহনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকতে দেখা গেছে তাদের। যদি উনি সংক্রমণই কমাইতে চাইতো তাহলে আমার মনে হয় দূরপাল্লার বাস ছাড়লে এতটা জ্যাম হইতো না আর এত ভোগান্তি হইতো না। আমাদের গার্ডিয়ান, বাচ্চা, বউ সবাই বাড়িতে আছে, এখন আমরা বাধ্য। মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল, মিনিবাস, পিকআপ সহ যে বাহন সামনে পাচ্ছেন সেটাতেই উঠে পড়ছেন যাত্রীরা। এসব পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ভাড়াও গুনতে হচ্ছে অনেক। 400 টাকার ভাড়া আমরা বগুড়া যাইতেছিলাম, সেই জায়গায় আমাদেরকে এখন 1700 টাকা যাইতে হচ্ছে। দুইটা সিট একজনের নেওয়ার কথা, কিন্তু সেখানে ওরা ডবল নিতেছে, ভাড়া 300 টাকা। একই চিত্র সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায়। মূল টার্মিনালের বাইরে অলিগলি থেকে ছেড়ে যাচ্ছে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল। যাত্রীরা জানালেন দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বাড়ি যাচ্ছেন। ছেলে মেয়ে বলতেছে বাড়িতে না গেলে ওনারা ঈদ করবে না, ঠিক এই কারণে বাধ্যগত আমরা যাইতে হয়। পরিবহন চালক শ্রমিকরা বলছেন যাত্রীদের চাপ বেশি, নানা দিক ম্যানেজ করে পথে বাস নামিয়েছেন, তাই বেশি ভাড়া নিচ্ছেন। এতক্ষণ ধরে বসে রয়েছি, তারপরে আবার এখানে মনে করেন যে টাকা পয়সা দিয়ে মনে করেন যে ঢুকছি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। এখানে 4টি ঘাট দিয়ে চলছে 15টি ফেরি। প্রতিটি ঘাটে ফেরি ভিড়তেই সেদিকে ধেয়ে যায় অজস্র মানুষ। জানালেন দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি মাথায় করে নারীর টানে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তারা। মানুষের এই স্রোত ফেরিতে ওঠার, ঢাকা থেকে নানা ঝক্কি ঝামেলা মাথায় করে কখনো বাইকে, কখনো অটোরিকশায়, আবার কখনো দীর্ঘ পথ হেঁটে বাড়ির উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ যাত্রা। স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার ঝুঁকিপূর্ণ যাত্রা। গাড়িতে যাইতে পারতাম, গত বছরও যাইতে পারি নাই, এই বছরও যাইতে পারতেছি না ভাই, অনেক কষ্ট হইতেছে, তারপরে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাইতেছি। যে এইভাবে লোক আটকায় রেখে জনসমাগম না করে এর থেকে যদি সবকিছু খোলা রাখতো, আমার মানুষের থেকে ফাঁকা ফাঁকা আরো বেশি যাতায়াত করতে পারতো। মানে নিরুপায় হয়েই মানুষ আসতে বাধ্য হয়, এত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও নারীর টানেই বাড়ি ফেরা। ফেরি এসে ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে উঠছে মানুষ, কখনো ঘটছে দুর্ঘটনাও। তবুও যে কোনো মূল্যেই বাড়ি ফেরা চাই তাদের। আসলে আমরা তো যতটুকু চেষ্টা করতেছি দূরত্ব বজায় রেখে যাওয়ার চেষ্টা করতেছি। এখন ফেরিতে তো বলা হয়েছে যে আজকে থেকে যেতে পারবে, তবে সরকার এটা ঠিক করে না। এটা মনে করেন সবারই বাড়ি পৌঁছে দেওয়ার ছিল, তারপরে লকডাউন, পুরো লকডাউন দিলেও সমস্যা ছিল না, বুঝছেন। শিমুলিয়া ফেরিঘাট পর্যন্ত আসতে পথে পথে তল্লাশি চৌকি আইন শৃঙ্খলা বাহিনীর, মোতায়েন রয়েছে বিজিবি। উপযুক্ত কারণ দেখাতে না পারলে প্রাইভেট কারও ফিরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ। রাজবাড়ীর দৌলতদিয়ায় কালবৈশাখীর তোড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন এর চালক। এদিকে পাটুরিয়া ঘাটে মঙ্গলবার সকালে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুপুরের পর তা কমে যায়। বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় ফেরি চলাচল। ঈদ যাত্রার মধ্যে হঠাৎ কালবৈশাখীতে মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার 5 নম্বর ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি চালকসহ ডুবে যেতে দেখেছেন। গাড়িটি কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হলেও খুঁজে পাওয়া যায়নি চালককে। নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাড়িতে কোনো লোক ছিল না, শুধু ড্রাইভার ছিল। এখন পর্যন্ত গাড়িতে কোনো ড্রাইভার আমরা দেখিনি। এখন আমরা অন্য কাজ করবো যে ড্রাইভার পানিতে কোথাও কি আদৌ ড্রাইভার ছিল কিনা, থাকলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে তোমরা ড্রাইভারকে দেখছেন যে উনি বাঁচার চেষ্টা করছেন, কিন্তু ড্রাইভারও পানিতে ডুবে গেছেন, এরকমটাই বলছেন। দুর্ঘটনার পর ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকালে যাত্রী ও যানবাহনের বেশ চাপ থাকলেও দুপুরের পর সেই চাপ কমে যায়। মঙ্গলবার সকাল থেকে সীমিত আকারে চলছে ফেরি। তবে ঘরমুখোদের চাপ থাকায় পারাপারের জন্য সকালে বেশ জটলা থাকলেও দুপুরের পর সেই জটলা আর দেখা যায়নি। এর মধ্যে বৈরী আবহাওয়ায় 2 দফা বন্ধ রাখা হয় ফেরি চলাচল। তো গভর্নমেন্ট আসলে বাস বন্ধ রাখছে, কিন্তু আমরা কিন্তু সবাই যাচ্ছি, কোনো না কোনোভাবে যাচ্ছি, কিন্তু আমাদের যে একটা হ্যারাসমেন্ট, এইটা আমাদের জন্য খুব অবর্ণনীয় একটা কষ্ট হচ্ছে। নিউজটা কেন দিল যে ফেরি স্বাভাবিক
চালু করা হয়েছে, যাওয়া যাবে, ফেরি বাড়তি করে দেওয়া হয়েছে, তাইলে তো আর আমাদের এত কষ্ট করে আসতে হতো না। দক্ষিণবঙ্গের মানুষের দুর্ভোগ লাঘবে যাত্রী পারাপারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঢাকা পাটুরিয়া মহাসড়কের টেপরা এলাকায় চেকপোস্ট বসিয়ে অপ্রত্যাশিত গাড়ি ও ব্যক্তিকে ঘুরিয়ে দিচ্ছে বিজিবি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। একদিনে কোভিড-19 মারা গেছেন আরও 33 জন। এতে দেশে ভাইরাসটিতে মৃত্যুর মোট সংখ্যা 12,000 ছাড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট মারা গেছেন 12,005 জন। গত 24 ঘন্টায় 14,184টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,230 জন। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,76,257 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,044 জন। দেশে এ পর্যন্ত 7,15,321 জন করোনা মুক্ত হলেন। মৃত্যুর হার 1.55, শনাক্তের হার 8.67 এবং সুস্থতার হার 92.15%। ঈদের জামাত উন্মুক্ত স্থানে করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা। এদিকে ঈদ উৎসবকে কেন্দ্র করে মানুষ যেভাবে বাড়ি যাচ্ছে তাতে করোনায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। ঈদ জামাত সেটাকেও আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি, সেই বিষয়টা দিয়েও আমরা জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে বিকল্প পদ্ধতিতে ঈদ জামাতের আয়োজন করার বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য। জনসমাগম এবং মানুষের চলাচল যেভাবে বেড়েছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায়, তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনো ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় যে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে না দেওয়াকে ন্যাক্কারজনক ও অমানবিক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার আবেদনের শুরুতে সরকার ইতিবাচক থাকলেও হঠাৎ করে সুর বদল করেছে। এমনকি সরকার আইনের ভুল ব্যাখ্যাও দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের বিদেশে চিকিৎসা নেয়ার নজির নেই। আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাসদ নেতা আসম রব ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও বিদেশে চিকিৎসা নিয়েছেন। 401-এর 401-এর 4 ক ধারায় ভালো করে পড়লে দেখবেন, আদালত যদি বিদেশ যেতে নিষেধ করে, কোনো আদেশও দেয়, আদালত যদি বিদেশে আদেশ দেয়, তাহলেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। খুব স্পেসিফিক বলা আছে। কিন্তু সুতরাং কেন ওই সমস্ত খোড়া আপনার সোজা বলে দেন যে আমরা দেব না, সেই বদান্যতা তো আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। এখনো ক্রিটিক্যাল কন্ডিশন আছে তার, যদিও আল্লাহর হুকুমে যে আপনার অনেকটা ইমপ্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। আপনার তার প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন আপনার যেটাকে অক্সিজেন স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাততভাবে এখন আল্লাহর হুকুমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। কিন্তু তার মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত বিপজ্জনক আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়েল প্রবলেম। তার হার্টের সমস্যা আছে, দুটো, যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বেগম খালেদা জিয়া বিদেশে থেকে রাজনীতি করতে চাইলে আগেই করতেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রীরা যে অশালীন, অমার্জিত ও অগ্রহণযোগ্য কথা বলেছেন, সময় এলে জনগণ এসবের জবাব দেবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলল দেশের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রো রেল। উত্তরা ডিপোতে ট্রেন চলাচলের মাধ্যমে স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। উত্তরার দিয়াবাড়িতে মেট্রো ৬ এর ডিপোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মেট্রো রেলের সার্বিক কাজের অগ্রগতি 63%। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলল মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে বেরিয়ে আসে ট্রেনটি। উত্তরা থেকে মতিঝিল রুট চালু হলে সময় লাগবে 36 মিনিট। প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবেন 60,000 যাত্রী। বিশেষ ব্যবস্থায় গত 21শে এপ্রিল প্রথমবারের মতো এক সেট মেট্রো রেলের কোচ বাংলাদেশে আনা হয়। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই ট্রেনটি 6টি বগি নিয়ে ওয়ার্কশপ থেকে প্রায় 500 মিটার পাড়ি দেয়। ডিপোর একটি স্থানে ট্রেনটি থামানো হলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনটির ভেতরে ঘুরে দেখেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, করোনার মধ্যেও কাজের অগ্রগতি সন্তোষজনক। সেতুমন্ত্রী জানান, প্রথম ট্রেনটি আগস্ট মাসে ডিপোর বাইরে উড়াল পথে তোলা হবে। এরপর নানা পরীক্ষা নিরীক্ষার পর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল করবে। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। এই মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে একই সঙ্গে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগেও বাংলাদেশ প্রবেশ করল। প্রকল্প নিয়ে সন্তুষ্টি জানালেন দাতা সংস্থা ও প্রকল্প পরিচালক। Today we have set one more milestone of fulfilling the dream of Bangladesh. আমি আশা করি জাপান ও বাংলাদেশ সম্পর্ক আরো উন্নত হবে। I would like to register my sincere thanks to Government of Japan and the Japan International Cooperation Agency (JICA) for financing 3 MRT lines of Bangladesh. এরই মধ্যে আরও এক সেট ট্রেন মংলা বন্দরে এসে পৌঁছেছে। বিদ্যুৎ চালিত মেট্রো ট্রেন এখন আর স্বপ্ন নয়, বাস্তবে, যা চলবে প্রাথমিকভাবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। এর ফলে যানজট যেমন কমে আসবে, তেমনি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত আর গাছ কাটা হচ্ছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ বিষয়ে গঠিত কমিটি পরিবেশবিদ, উদ্যান তত্ত্ববিদ সহ সবার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা বা কোনো অবহেলার থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। এদিকে পরবর্তী শুনানি 20 মে পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ রাখতে বলেছে হাইকোর্ট। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে অর্ধশতাধিক পুরনো গাছ কেটে ফেলে গণপূর্ত বিভাগ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পরিবেশ কর্মীদের প্রতিবাদ সমালোচনার মুখে গাছ কাটা বন্ধ করে কর্তৃপক্ষ। স্বাধীনতা স্তম্ভ ৩য় প্রকল্প বাস্তবায়নের নামে পুরনো গাছ কেটে প্রকল্প বাস্তবায়ন বন্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কয়েকটি সংগঠন। আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি আগামী 20 মে। সে পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই প্রেক্ষিতে আদালত এটি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 20 মে পরবর্তী শুনানি, এবং এর মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার যে কার্যক্রম সেটি বন্ধ রাখার জন্য লার্নেড অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের যে গাছ কাটা সেগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা স্বাধীনতা স্তম্ভ ৩য় প্রকল্প নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জানান, এই মুহূর্তে আর গাছ কাটা হবে না। ওয়াকওয়ে নির্মাণে গাছ কাটার মতো অবহেলা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এবং যারা পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, যে সেখানে উদ্ভিদবিদ, ওদেরকে যেটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, বা গাছ না কাটে বা কোন ধরনের গাছ লাগালে কোনটা কোথায় লাগালে হয়, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আগামী মাসেই, এই মাস তো রমজানই, ঠিক আছে, আগামী মাসের প্রথম দিকেই আমরা সভা করে আমাদের আবার এটা পুনর্বিন্যাস করবো ইনশাল্লাহ। শুধুমাত্র ওয়াকের জন্য কাটা হয়ে থাকে, যেটা হয়তো একটু এড়িয়ে গেলে হতো, এরকম যদি হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কেন তারা এত অসাবধান ছিল। যে সংখ্যক গাছ কাটা হয়েছে তার 10 গুণ গাছ লাগানোর আশ্বাসও দেন মন্ত্রী। যদি একটু রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তবে বাবুল আক্তারকে গ্রেফতারের বিষয়ে কিছু বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। মিতু হত্যার 5 বছর পর মঙ্গলবার রাত 9টার দিকে বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে ডেকে নেয় পিবিআই। বাবুলের শ্বশুর মোশাররফ হোসেনকেও ডেকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় মিতুকে। ঘটনার পর বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তবে বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি শাহিদা মোশাররফ এই হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছিলেন। 2020 সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পিবিআইকে দেয়। ঈদকে সামনে রেখে যাত্রীদের চাপ বেড়েছে আকাশপথেও। প্রতিদিনই আকাশপথে ঢাকা ছাড়ছেন সামর্থ্যবানরা। করোনার কারণে অন্য ঈদের তুলনায় এবার ফ্লাইট শিডিউল নেমেছে অর্ধেকে, তাই চাহিদা বাড়ায় টিকিটের দামও বেড়েছে। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার বিষয়টি স্বাভাবিক। করোনার কারণে এবার ঈদে আন্তজেলা বাস চলাচল বন্ধ। ব্যক্তিগত পরিবহনে সড়কের পাশাপাশি আকাশপথেও সামর্থ্যবানরা ঢাকা ছাড়ছেন। আগে বিমান প্রতিদিন অভ্যন্তরীণ বিভিন্ন রুটে শিডিউল ফ্লাইট চালাতো 32টি এবং নোভেয়ার ও ইউএস বাংলা চালাতো 36টি করে। কিন্তু করোনার কারণে সিভিল এভিয়েশনের নির্দেশনা মেনে এখন প্রতিদিন বিমান চালাচ্ছে 16টি এবং নোভেয়ার ও ইউএস বাংলা চালাচ্ছে 18টি করে ফ্লাইট। তাই যাত্রীদের চাপ স্বাভাবিক কারণেই বেড়েছে। সেজন্য ঈদকে সামনে রেখে আকাশপথের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট শেষ, এমনকি ঈদের কয়েকদিন পরের টিকিটও শেষের পথে। রাস্তায় তো যাওয়ার মতন কোনো যাতায়াত ব্যবস্থা নাই, তো বিমানে যেতেই হবে। অনেক আগেই আপ ডাউন টিকিট কাটছি বাড়িতে যাব। আমি একা তো, আর অনেকক্ষণ জার্নি করতে হয়, সে কারণে ইয়ারে যাচ্ছি। অল্প টিকিট থাকলে যেটা হয় একটু বেশি হয় সেটা, কিন্তু সেই রকম তুলনামূলক বেশি দেখছি না। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য ঈদে শিডিউল ফ্লাইটের পাশাপাশি কিছু বিশেষ ফ্লাইটও তারা চালাতেন, যেটি এবার আর হচ্ছে না। এর মধ্যে এক্সট্রা ফ্লাইট না, আমরা শিডিউল ফ্লাইট আসলে ঠিকমতো পরিচালনা করতে পারছি না। লোয়ার ফেয়ার যেগুলো ছিল এগুলো সোল্ড আউট হয়ে গেছে। শেষ মুহূর্তে যারা এসে প্ল্যান করছে, হয়তো কিছু লিমিটেড সিট আছে, 10টা 12টা কিংবা 5টা 7টা সিট, তখন হয়তো হায়ার ফেয়ারে এসে পাচ্ছে। ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটে সিট খালি না থাকলেও ফিরতি ফ্লাইটগুলো ঢাকা আসছে প্রায় ফাঁকা, মাত্র অল্প কিছু যাত্রী নিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সকালে, এতে গরমের তীব্রতা কিছুটা কমেছে। তবে ঈদ সহ আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর 4টা থেকে সকাল 6:30 পর্যন্ত ঢাকায় 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আবহাওয়া অধিদপ্তরের। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে আগামী 72 ঘন্টায় ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। ফলে উত্তর পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি দ্রুত বৃদ্ধি পারে। হাওর এলাকায় আগাম বন্যার শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। চট্টগ্রামের হাটহাজারীর বালুচড়া এলাকায় 300 হতদরিদ্র পরিবারকে 1 মাসের খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিনের নির্দেশনায় 22 এপ্রিল থেকে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় এই কার্যক্রম শুরু হয়। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত গ্রামে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। রংপুরে সেনাবাহিনীর উদ্যোগে সকালে নগরীর কেরানীরহাট স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে 250 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সেনাবাহিনীর 30 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হিদায়তুল ইসলাম এসব ত্রাণ বিতরণ করেন। ময়মনসিংহে 1.5 শতাধিক কর্মহীন মানুষের মাঝে নগদ টাকা সহ ত্রাণ সামগ্রী দিয়েছে 77 পদাতিক ব্রিগেড সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এবং লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। অন্যদিকে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বগুড়ায় বীরগ্রাম এলাকায় কর্মহীন ও ছিন্নমূল 250টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন 11 পদাতিক ডিভিশন বগুড়া। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ASM বাহাউদ্দিন এবং 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। খুব একটা বাকি নেই ঈদের, তাই রাজধানীর অভিজাত থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় ক্রেতাদের উপচে পড়া ভিড় বেড়েছে বিক্রিও। তবে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনার এই ভয়াবহতার মাঝেও কোলের ছোট্ট শিশুকে নিয়ে অবলীলায় কেনাকাটা করছেন অভিভাবকরা। গাউসিয়া, চাঁদনী চক কিংবা নিউ মার্কেট সব জায়গারই চিত্র প্রায় একই রকম। ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও যথারীতি বিক্রেতাদের বেশিরভাগেরই মাস্ক নেই, থাকলেও বা থুতনিতে। ছিটে ফোটাও নেই সামাজিক দূরত্বের। করোনা কি বস্তু যেন ভুলে যাবার উপক্রম। মাস্ক না পরার আছে নানা অজুহাত। ঠান্ডা তো, ঠান্ডা নাক পানি পড়ে, এই জন্য মাস্কটা খুলে রাখছি। গরমের জন্য মাত্র বলছি ফাপড় লাগে আর কি। যে গরমের তাপমাত্রা পাই ওই মাস্ক পরা সম্ভব না। মাস্ক আনতে পারাইছি। যারা শপিংয়ে এসেছেন, প্রশ্ন ছিল করোনাকালে ঈদের কেনাকাটা কি খুব জরুরি? প্রায় সবাই দায় চাপিয়েছেন সন্তানদের ওপর। জামাকাপড় তো বটেই, ম্যাচ করে কানের দুলের মতো জিনিস কিনতেও আগ্রহের ঘাটতি নেই। পোলাপানরা তো চাচ্ছে যে আব্বু আমার একটা জামা দরকার। এখন বাচ্চার দিকে মুখের দিকে তাকায় তো আর বের হইতে হবে। আজকে 28 রমজান, এই ফার্স্ট শুধুমাত্র মেয়ের জন্য। মেয়ে ফার্স্ট তো, আর ফার্স্ট ঈদ পাইছে, এই জন্য একটু কেনাকাটা করার জন্য আসছি মেয়ের জন্য। তেমন কিছু কেনাকাটা হয়নি, টুকটাক একটু তো কিছু কিনতেই হয়, দ্যাটস ওয়াই। তবে অভিজাত শপিং মলগুলোর চিত্র কিছুটা ভিন্ন। ভিড় বাড়লেও ছিল স্বাস্থ্যবিধি মানার সর্বাত্মক চেষ্টা। মাস্ক ছাড়া শপিং মলে প্রবেশে কড়াকড়ি। অন্যান্যবার ঈদকে কেন্দ্র করে শখের মোবাইল বেচাকেনা বেশ বাড়লেও এবার তা কম। তারপরও নতুন নতুন মোবাইল দিয়ে ক্রেতাদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছে প্রায় সব মোবাইল কোম্পানি। অন্য বছর থেকে এবার বিক্রি একটু কম, কারণ অন্য বছরে মোবাইলের আগ্রহ মানুষের একটু বেশি ছিল, এই বছরে অনেকটা একটু কম। অনেকগুলো নতুন মডেলও আছে আমাদের, কিন্তু তুলনামূলক কাস্টমার খুবই কম। ঈদের দু একদিন আগেই বেচাকেনা বেশি হয়, এবারও তেমনটাই হবে আশা বিক্রেতাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে ই ভ্যালি ইফতার বাজারের খবর। পাবনায় রোজার শেষ দিকেও জমেনি ইফতারির বাজার। পসরা সাজিয়ে দোকানিরা অপেক্ষা করেছেন শুরু থেকেই। স্থানীয়রা দোকানের ইফতারির চেয়ে বেশি ঝুঁকেছেন ফলের দিকে। পাবনা শহর জুড়ে বাহারি ইফতারির পসরা সাজিয়েছেন দোকানিরা, কিন্তু করোনা পরিস্থিতিতে জমেনি বেচাকেনা। রোজার শেষ দিকেও বাজার না জমায় মন খারাপ ব্যবসায়ীদের। বেচা বিক্রি অর্ধেকের কম, সেই হিসাবে আমরা সবকিছু কম কম করে বানাচ্ছি। অন্যান্য বেড়েছে, এইবার একটু মনে করেন যে কম আছে বেচা কেনা। দোকানে তৈরি ইফতারের বদলে সাধারণ মানুষেরও এবার ঝোঁক বেশি ফল ও ঘরে তৈরি আইটেমের দিকে। ভাজা পোড়ার দিকে আসলে কম ঝুঁকছি আমরা, যতটা পারছি ফল, শরবত বা পানি জাতীয় এইগুলোর দিকে আমরা কেনাকাটা করছি। সমাহার এখানে যথেষ্ট ভালো। বাজারে চোখে পড়ছে দেশি লিচু, যদিও এবার ফলন তেমন হয়নি। গ্রামের মধ্যে 10টা বাগান আছে, 5টা বাগানে লিচু আসে আর 5টাতে আসেনি। এই ক্ষেত্রে লিচুর দামটা একটু বাড়তি আছে। গাড়ির ভেড়ায় বিক্রি করে দিচ্ছি আমি, মানে একটু নিম হয়ে গেছিল, তারপর সেই টাকা দিয়ে আমি লিচু কিনে এনে লিচু বিক্রি করতেছি, তাতে সীমিত কিছু লাভ হচ্ছে, সেটা দিয়ে বর্তমানে আমি এইভাবে চলতেছি। করোনা কেটে আবার স্বাভাবিকতা ফেরার অপেক্ষায় পাবনাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পটুয়াখালীতে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা। মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক রোডের দৈনিক পটুয়াখালী কার্যালয়ে 2 শতাধিক দুস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীনদের আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমেদ মৃধা। উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মৃধা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ বিভাগের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান মাসুম ও যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম মৃধা সহ অন্যান্যরা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট।
চলতি মাসে বোরো ধান কাটা শেষ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এরই মধ্যে 64% ধান কৃষকের ঘরে উঠেছে, বাকি 36% এ মাসেই কাটা শেষ হবে বলে জানান তিনি। গত বছর এই দিন পর্যন্ত মাত্র 33% ধান কাটা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণ ও শ্রমিকদের সময় মতো যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করায় এবছর দ্রুততার সাথে ধান কাটা সম্ভব হয়েছে। মুন্সিগঞ্জের তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের 300 পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে জেলার সিরাজদি খান বাজার এলাকায় বেদে পল্লীতে 265 জন বেদে এবং 35 জন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় যুবদলের অন্যতম নেতা মাহবুবুল হাসান পিঙ্কুর উদ্যোগে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকায় 9টি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা কে এম জাফর, ওমর ফারুক, দেলোয়ার হোসেন দিদার সহ আরও অনেকে। মহামারী করোনার মধ্যেও বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য রপ্তানিতে ব্যাপক সাফল্য দেখিয়ে যাচ্ছে ওয়ালটন। একের পর এক দেশ যুক্ত হচ্ছে ওয়ালটনের রপ্তানি তালিকায়, যার সবশেষ সংযোজন দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। এয়ার কন্ডিশনার দিয়ে এই দ্বীপরাষ্ট্রে পণ্য রপ্তানি শুরু করল ওয়ালটন। মঙ্গলবার মালদ্বীপের অন্যতম প্রতিষ্ঠান রানফাউন্ড প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। রানফাউন্ড প্রাইভেট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফাতিহ ও মোহাম্মদ সাফিউ। বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোয়াড জোটে যোগদান নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া জবাব পররাষ্ট্রমন্ত্রী। টিকার জন্য চীন ও রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত হয়নি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভোগান্তি সঙ্গী করেই ঢাকা ছাড়ছে মানুষ। শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল। দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক নিখোঁজ। দেশে করোনায় মৃত্যু 12,000 ছাড়ালো। ঈদের জামাত উন্মুক্ত স্থানে করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদ যাত্রার কারণে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। এখনো ক্রিটিক্যাল কন্ডিশনে খালেদা জিয়া, জানিয়েছেন মির্জা ফখরুল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়া অমানবিক। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তার জিজ্ঞাসাবাদ শেষে পিবিআইয়ের হেফাজতে আজ তোলা হবে আদালতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।